ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আমি তখন ছেলেগুলোকে বাড়তে থাকি। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে মায়ার বুকে। এটা দেখে আমার প্রচণ্ড রাগ উঠে যায়। আমি মায়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মায়ার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি কিছু না ভেবে ছেলেগুলোকে উড়াধুরা মারতে থাকি। ছেলেগুলোকে আমি নিজেও জানি না। আমার মায়ের খেয়ে ছেলেগুলো পালিয়ে গেল। আমি মায়াকে নিয়ে হসপিটালে চলে আসি। তারপর ডাক্তার মায়াকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। মায়ার শরীর থেকে গুলি বের করা হয়। এদিকে মায়ের গুলি লাগার কথা শুনে আমার পরিবারের সকলে হসপিটালে চলে আসে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। প্রিয় মানুষটিকে এভাবে দেখব আমি কখনো ভাবতেই পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার, মায়ের এখন কী রকম অবস্থা? মায়া ঠিক আছে তো? রোগী এখন সম্পূর্ণ সুস্থ, চিন্তার কোনো কারণ নেই। আমরা রোগীর শরীর থেকে গুলি বের করে নিয়েছি, ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। 5 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ ডাক্তার। আরে কি করছেন? এটা আমাদের কর্তব্য। তারপর সেখান থেকে ডাক্তার চলে গেল। মায়াকে সবাই দেখে বাসায় চলে গেল। আমি মায়ের পাশে গিয়ে বসে পড়ি। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমি মায়ের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা মায়া এখন পুরোপুরি সুস্থ। মায়া চোখ মেলে দেখে আমি তার বুকের উপর শুয়ে আছি। মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই আমার ঘুম ভেঙে যায়। এই যে মিস্টার, এখানে কি? না, কিছু না তো। তাহলে মাথা রেখে ঘুমিয়ে পড়লে কেন? কেন, ঘুমালে কি কোনো সমস্যা? তাহলে আর ঘুমাবো না। না, সমস্যা হবে কেন? হ্যাঁ, তাই বলো। তারপর ডাক্তার এসে মায়াকে চেক আপ করতে লাগলো। ডাক্তার, মায়াকে কি আমি এখন বাসায় নিয়ে যেতে পারি? অবশ্যই। ডাক্তার, তবুও ভালো করে দেখেন রোগীর কোনো সমস্যা আছে নাকি। রোগীর কোনো সমস্যা নেই, এই ওষুধগুলো লিখে দিলাম, কিনে খাওয়াবেন। ওকে ডাক্তার। এরপর মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। মায়াকে তার রুমে শুয়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আঙ্কেল আন্টির সাথে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ গল্প করে নিজের বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে কিছু একটা যেন টানতেছে। দেখলাম আমার কষ্ট হলে কেউ একজন চোখের পানি মুছিয়ে দিচ্ছে। সবসময় বাবা বাবা বলে ডাকতেছে। খাওয়া দাওয়া করেছি কিনা, কলেজে ঠিকমতো যাই কিনা, এসব কিছু জিজ্ঞেস করতেছে। সর্বশেষে একটি মেয়েকে দেখতে পেলাম। অনেক মায়াবী মুখটা, কেন জানি চেনা চেনা লাগতেছে। তখনই মাথাটা প্রচণ্ড ব্যথা শুরু করে দেয়। ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে আমি। কী দেখলাম এটা? আমি আসলে কে? কি আমার পরিচয়? এই ঘটনাগুলো আমার মাথায় আসতেছে কেন? তাহলে আমার কি অন্য একটা পরিচয় আছে? কিন্তু কি সেটা? এসব ভাবতেছি। তখনই মারিয়া আমার রুমে চলে আসে। ভাইয়া, তোমাকে আম্মু ডাকতেছে কেন রে বোন? খাবার খেতে। সকাল থেকে তো না খেয়ে শুয়ে আছিস, তোর কি এখনো খেতে লাগেনি? ও, আমার মনেই ছিল না। তুই নিচে চলে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ভাইয়া, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, আমি ভাবিকে দেখতে যাব, প্লিজ তুমি আমাকে ভাবিকে দেখতে নিয়ে যাও না। আচ্ছা, বিকেলবেলা নিয়ে যাবো নি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি নিচে আসো, আম্মু তোমার জন্য বসে আছে। তারপর মারিয়া আমার রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দিলাম। তারপর নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। তারপর মারিয়া ও আম্মুর সাথে বসে গল্প করতে লাগলাম। বিকেলবেলা মারিয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। মারিয়াদের বাসা যেতেই মারিয়া দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে দিল। মারিয়া যে, এতদিন পর হবু ভাবির কথা মনে পড়লো? মানে তো প্রতিদিনই পড়ে, কিন্তু আসার জন্য তো লোক লাগবে নাকি? তা না হলে কি করে নিয়ে আসবো তোমাকে? কেন, তোমার ভাইয়া? ভাইয়া তো আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। তাই নাকি মাহমুদ? তুমি মারিয়াকে আমার বাসায় নিয়ে আসতে চাও না? আরে মারিয়া মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা বলছি না, আমি আজ তোকে দেখে নেব। আগে বাসায় চল। আচ্ছা, বাদ দিলাম এসব। তা আমার লক্ষ্মী ভাবি এখন কেমন আছে? এই তো, এখন যেমন দেখতে পাচ্ছিস তেমনই আছি। এভাবে একসাথে সবাই গল্প করতে লাগলাম। কিছু হালকা রাস্তা করে মায়াদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই দিনটা কেটে গেল। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ল। এদিকে আরোহী পাগলের মতো কান্না করে চলছে মিজুর জন্য।
কখন যে খাবার খায় সেটা নিজেও বলতে পারে না। সারাটা দিন আমার জন্য কান্না করে নিজের শরীরের অবস্থা শেষ করে দিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। আরোহীকে দেখলে মনে হবে এটা তো সেই আরোহী নয় যে আরোহীকে আমি ভালোবেসেছিলাম, যে আরোহীকে আমি বিয়ে করেছিলাম। আর মিজুর মা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, পাগলের মতো কান্নাকাটি করে বেড়ায়। মিজুর বাবা মিজুর জন্য চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আঙ্কেল অফিসে মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, দেশের সব জায়গায় আমাকে খোঁজ করার জন্য লোক পাঠিয়ে দেয়। সেদিন আঙ্কেল অফিস থেকে বাসায় চলে আসে, তারপর ফ্রেশ হয়ে আরোহীর রুমে চলে যায়। আরোহিমা, তুই এভাবে কান্না করিস না মা, চল নিচে গিয়ে খেয়ে আসি। না আব্বু, আমি কিছুই খাবো না, তুমি আমার মিজুকে এনে দাও। মা, দেশের সব জায়গায় আমি লোক পাঠিয়ে দিয়েছি, ম্যানেজার ও মিজুর কোনো খবর নেই, টিভিতে তো সংবাদ দিচ্ছি প্রতিদিন। আব্বু, আমি এসব কিছুই শুনতে চাই না। আমি যদি মিজুকে না পাই তাহলে আমি খাবো না, না খেয়ে শেষ হয়ে যাব। পাগলামি করে না মামনি, তুমি খেয়ে নাও, আমরা কালকে সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সত্যি বাবা? হুম। তখন আঙ্কেল আরোহীর হাত ধরে নিচে নিয়ে যায়, তারপর খাবার খাইয়ে দেয়। মেয়েটা না খেয়ে অনেকটা শুকিয়ে গেছে। আঙ্কেলের কথা শুনে আরোহীর মনে একটু হাসি ফুটে উঠল। এদিকে আমি ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে ভালোবাসি, আমার মা বাবা আছে, আমার বড় একটা পরিবার আছে। প্লেনে করে আমি কোথায় চলে যাব, তখনই আমার মাথাটা ব্যথা শুরু করে দিল। তখন আমি জোরে একটা চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ি। পড়লাম। সঙ্গে সঙ্গে আম্মু ও আঙ্কেল আমার রুমে চলে আসে। কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কিছু না আঙ্কেল, এমনি। বলো বাবা, কি হয়েছে? আঙ্কেল, আমি স্বপ্নে অনেক কিছুই দেখলাম। আমার মনে হয় আমার একটা পরিবার আছে, আমার জন্য প্রতিদিনই সবাই কান্নাকাটি করে। আমি তাদের সবাইকেই দেখলাম। বাবা, এসব তোমার স্বপ্ন, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সেটাই মনে হয় আঙ্কেল। মাহমুদ বাবা, তুমি আমাকে কি পর ভাবো? প্লিজ আমাকে আর আঙ্কেল বলে ডেকো না। তোমার আন্টিকে যেভাবে আম্মু বলো, ঠিক আমাকেও তেমনি বাবা বলে ডাকো প্লিজ। ওকে। এরপর আঙ্কেল আন্টি আমার রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ঢকঢক করে পানি খেয়ে নিলাম। আসলে পানির পিপাসা লেগেছিল খুব। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে জীবনদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। তারপর কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসতে যাব। তখন চোখ পড়ে সেই দিনের ছেলেগুলোর দিকে, যারা জীবন ও মায়াকে আক্রমণ করেছিল। ছেলেগুলোকে দেখে আমার রাগটা বেড়ে গেল। আমি ছেলেগুলোর কাছে গেলাম। ভাই, আপনি এখানে? হুম। ভাইয়া, আজ আমরা এখানে কাউকে তুলতে আসিনি। আমাদের সেই দিনে ভুল ভেঙে গিয়েছিল, যেদিন নিজের বন্ধুকে হারিয়ে ফেলেছি। ভুল বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল। জি বলেন ভাইয়া। তোদের সেদিন মায়াকে গাড়িতে তুলে নিয়ে যেতে কে বলেছিল? ভাইয়া, ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। এটা কি করে সম্ভব? এটা তো কোনো কিছুতেই মেলাতে পারছি না। যাক, বাসায় এসে আঙ্কেলের অফিসে চলে গেলাম। মায়া আজকে অফিসে আসতে পারেনি, কারণটা তো আপনারা জানেনই, মায়া অসুস্থ। এদিকে আরোহী তোর বাবা মিলে এয়ারপোর্টে চলে আসে। তারপর একটা ফ্লাইটে উঠে রওনা দেয় বেজুর খোঁজে। এদিকে মাহমুদ অফিস থেকে বাসায় চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে মারিয়ার সাথে বসে গল্প করতে লাগলো। এভাবে চলে যায় বেশ কয়েকটা দিন। আর দুদিন পর আমার বিয়ে, তাই আজকে সবাই মিলে একটা বড় শপিং মলে চলে গেল শপিং করতে। বিয়ের সবগুলো জিনিস কিনে নিয়ে আসা হলো। মায়ের জন্য 3টে শাড়ি কেনা হলো, একটা লাল, একটা নীল আর একটা পিঙ্ক কালারের। তারপর সবাই মিলে বাসায় চলে আসলো। তারপর আবার রুমে গিয়ে মায়াকে ফোন করলাম। কেমন আছে আমার জান পাখিটা? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন কি করে হয় শুনি? বসে বসে তোমার কথা ভাবতেছি। কেন, আমি আবার কি করলাম শোনা? তোমার মনটা কেড়ে নিয়েছি। একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। প্লিজ মাহমুদ, আমাদের বাসায় চলে আসো আজকে। না না না, আমি পারবো না এখন। কেন, কি হয়েছে তোমার? এভাবে কথা চলতে থাকে। বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে ডিনার করে রুমে গিয়ে ঘুমোতে যাব। তখনই ফোনটা আবারও বেজে ওঠে। স্ক্রিনে দিয়ে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই, মাহমুদ বাবা, তুমি এক্ষুনি ব্যাংক থেকে 16 কোটি টাকা নিয়ে চলে এসো, এরা আমাকে আটকে রেখেছে। কথাটা আব্বু বলল। কেন আব্বু, কি হয়েছে? সেটা পরেও জানা যাবে, তুমি এক্ষুনি এই জায়গায় চলে আসো। এই মাহমুদ, তোর আব্বুকে বাঁচাতে চাইলে এক্ষুনি 16 কোটি টাকা নিয়ে এক্ষুনি তোর আব্বুর দেওয়া ঠিকানায় চলে আয়, তা না হলে তোর আব্বুকে মেরে ফেলবো।
প্লিজ আব্বুকে কিচ্ছু করবেন না, আমি এখনই আসতেছি টাকা নিয়ে। তারপর তাড়াতাড়ি ব্যাগে গিয়ে 16 কোটি টাকা নিয়ে আব্বুর দেওয়া ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আব্বুকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর কতগুলো লোক আব্বুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যেতেই, এত সময় লাগে আসতে? কেন আব্বু, কি হয়েছে? আর এই লোকগুলো তোমাকে এভাবে চেয়ারের সাথে বেঁধে রেখেছে কেন? তখন একটা লোক আমার সামনে চলে আসে, এসেই বলতে লাগে। সেটা কি তোকে বলতে হবে? লোকটা আমার চেহারার দিকে তাকিয়ে বলে, আরে ভাই, আপনি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কে হবি? আর আমাকে আপনি ভাই বলছেন কেন? ভাই, আপনি শিল্পপতি রায়হানের ছেলে না? বাংলাদেশের টপ বিজনেসম্যান। কি বলেন আপনি? আমার আব্বু তো এখানে। ভাই, আপনার ছবি আমি অনেকদিন টিভিতে দেখেছি, তাই আর কি বললাম। আচ্ছা বাদ দিন তো ওসব, এই নিন আপনার টাকা, আর আমার আব্বুকে ছেড়ে দিন। ভাই, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এই, তোরা স্যার কাছে ছাড়িয়ে দে তাড়াতাড়ি। তখন আব্বুকে লোকগুলো ছেড়ে দিল। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল করবো না। আচ্ছা যাও, ক্ষমা করে দিলাম। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি শুধু লোকগুলোর কথা শুনতে লাগলাম, আর মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, কে আমি, কি আমার পরিচয়, এই লোকগুলো আমাকে ভাই বলে ডাকছে কেন? মাহমুদ বাবা, চলো বাসায় চলে যাই। তারপর আব্বুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আরও 2 দিন কেটে গেল। আজ আমাদের বিয়েতে দেশের টপ বিজনেসম্যানদের ইনভাইট করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। তখনই আবার চোখ পড়ে একটা মেয়ের দিকে। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। মেয়েরা আমাকে দেখেই আমার কাছে চলে আসে দৌড়ে, এসেই বলল, মিজু তুমি এখনো বেঁচে আছো? তারপর, মিজু তুমি এখনো বেঁচে আছো? আমি তো মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে আছি। কে এই মেয়েটা, আর আমাকে এই নাম ধরে ডাকছে কেন? মনের মধ্যে হাজার প্রশ্ন জাগতে শুরু করলো। তখন আমি বললাম, কে আপনি, আর আমাকে এই নামে ধরে ডাকছেন কেন? মিজু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আরোহী। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মিজু না, আমি মাহমুদ। আর আরোহী নামে তো আমি কাউকে চিনি না। মিজু, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার স্ত্রী আরোহী। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই আমাদেরকে দেখতে লাগলো। সবচেয়ে বেশি অবাক হলো মায়া। মায়া তো বাচ্চা মেয়েদের মতো দাঁড়িয়ে কথা শুনতে লাগলো। তখন একজন লোক এসে আমার সামনে দাঁড়ালো। মিজু, তুমি আমাদেরকে চিনতে পারছো না? আমি তোমার আব্বু, আর আরোহী তোমার স্ত্রী। প্লিজ, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি না তো কখনো মিজু নামটি শুনেছি, না শুনেছি কখনো আরোহী নামটি। মিজু দেখো, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই দেখো আমাদের বিয়ের ছবি। প্লিজ প্লিজ আমাকে ভুল বোঝো না। বাবা, সত্যিই কি তুমি আমাদেরকে চিনতে পারছো না? সেদিন আমারই ভুল ছিল যে তোমাকে মিটিংয়ের জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছিলাম। সত্যি আঙ্কেল, আমি আপনাদের কাউকে চিনতে পারছি। বাবা, তোমার জন্য আমার মেয়েটা পাগলের মতো কান্না করে। প্লিজ তুমি আমার মেয়েকে মেনে নাও, আর একবার বলো তুমি আমাদেরকে চিনতে পেরেছো। আঙ্কেল, আপনারা এসব কী বলছেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। তখনই আব্বু আমাদের কাছে চলে আসে, এসে বলতে লাগলো, আরে শফিকুল যে, আরে বন্ধু, এখানে এত কথা হচ্ছে কেন? বন্ধু, এই ছেলেটাকে দেখতে তো পুরোই আমার জামাইয়ের মতো। এই ছেলেটা কথা বলছে? এটা তো আমার একমাত্র ছেলে মাহমুদ। আজকে মাহমুদের বিয়ে। আব্বু, তুমি কিছু বলছো না কেন? মিজু তো আমাকে চিনতে পারছে না। মারে, ও আমাদের মিজু নয়। না আব্বু, আমি বিশ্বাস করি না এটাই আমার মিজু। তখন আরোহী আমার পায়ে পড়ে যায়। আমি তো অবাক হয়ে মেয়েটাকে দেখতে লাগলাম। তখন ওই মায়া আমাদের কাছে চলে আসে। এই মেয়ে, পা ছেড়ে দাও মাহমুদের। আর কে তুমি? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষকে তোমার স্বামী হিসেবে বলতে লজ্জা করছে না? কি লজ্জা করবে কেন? মিজু আমার স্বামী। এই দেখো আমাদের বিয়ের ছবি। দাও তো এদিকে, দেখি তোমার বিয়ের ছবি। তখন আরোহী মায়াকে মিজুর বিয়ের ছবি দেখালো। আমি ও মায়া দেখে তো হা হয়ে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেটা হুবহু আমার মতো দেখতে, কোনো কিছুরই কমতি নেই। মিজু, দেখলে আমাদের বিয়ের ছবি? এবার তো বলো আমাকে তুমি চিনতে পারছো? এই মেয়ে, তোমার কথা ভুল হচ্ছে। ও মিজু না, ও আমার মাহমুদ। আমি বিশ্বাস করি না এই আমার মিজু।
এই আপনারা সবাই চুপ করুন তো। আর হ্যাঁ, এই মেয়ে কী নাম তোমার জন্য? হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, আরোহী। আমি সত্যিই বলছি, তোমাকে আমি চিনতে পারছি না, বিশ্বাস করো আমায়। মিজু, তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ তুমি একবার বলো আমাকে চিনতে পারছো? আমি তোমার বিয়ে করা বউ। এই আপনি চুপ করেন তো, আমার মাথাটা কেন জানি ব্যথা করতেছে। কথাটি বলার সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে রুমের ভিতরে দেখতে পেলাম। আমার পাশে মায়া ও আরোহী, আব্বু আম্মু আরও অনেক লোক দাঁড়িয়ে আছে। একটা বিষয় লক্ষ্য করলাম, মায়ার চেয়েও আরোহী আমার জন্য বেশি কান্না করছে। কে এই মেয়েটা, আর আমার জন্য কান্না করছে কেন? তখন আমি চোখ দুটো মিলে সবাইকে দেখতে লাগলাম। মিজু, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কাছে সব সময় আছি। আমি কিছু না বলে বসে পড়লাম। তখন আরোহী আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। এই আপনি কি করছেন, কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমায় প্লিজ। কি করছি দেখতেই তো পারছেন, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি। এটা দেখে মায়ার আগে ফুসতেছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে চিনতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমায়। মায়া রেগে আমার রুম থেকে চলে গেল। আরোহীর কাণ্ড দেখে আমার রাগটা বেড়ে গেল। তখন আমি সবাইকে ধমক দিয়ে আমার রুম থেকে বাইরে যেতে বললাম। তারপর সবাই চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আরোহীর কথা ভাবতে লাগলাম। মেয়েটা আমার সাথে এরকম করছে কেন? আসলে কি মেয়েটা আমার স্ত্রী? যা, এসব কি ভাবছি আমি। কিছুক্ষণ পর নিজে চলে গেলাম। নিজে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছিল। তাই আমি গিয়ে তাদের সাথে বসে পড়লাম। আজ আমাদের বিয়েটা হলো না। শালার কেন জানি যে মাথাটা ব্যথা করছিল। যাক, অন্য একদিন বিয়ে করে নিব। তারপর সবাই একসাথে ডিনার করে রুমে এসে বসে পড়লাম। তখন মায়া আমার রুমে চলে আসে। মাহমুদ, তুমি আসলে কে? আর তোমার মাথায় আঘাতের চিহ্ন কিসের? আমি নিজে জানি না আমি কে, শুধু এতটুকু জানি যে দেখো মাহমুদ, আমার সাথে মজা করবে না প্লিজ। আমি মজা করছি না তো, সত্যিই বলছি মায়া, আমি কে আমি তো নিজেও জানি না। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে গেলাম। তুমি যাবে মানে? কোথায় যাবে? কেন? আমার রুমে যাব। এখানে থেকে যাও না প্লিজ, আমার না অনেক ভয়। আমি থাকতে পারবো না, কারণ এখন আমাদের বিয়ে হয়নি। এটা বলেই মায়া আমার রুম থেকে চলে গেল। তারপর মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। একসময় সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ গল্প করার পর সবাই একসাথে তারপর রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। মায়া, আমি ও মারিয়া একসাথে কলেজের জন্য রওনা দিলাম। মারিয়াকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমরা সোজা কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। তারপর আলাদা আলাদা হয়ে ক্লাসরুমে চলে গেলাম। কলেজের কেউ জানে না মায়া ও আমার বিয়ের কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তা হয়নি। 2টা ক্লাস করার পর ক্যাম্পাসে এসে বসে পড়লাম। তখন চোখ পড়ে কলেজের মাঠের দিকে। দেখলাম জীবনকে কিছু ছেলে মিলে মারতেছে। আমি তাড়াতাড়ি ছেলেগুলোর কাছে চলে গেলাম। ছেলেগুলো আমাকে দেখে ভয়ে কাঁদতে লাগলো। তারপর একজন ছেলে বলল, তখন ছেলেটা আমাকে বলল, ভাই, আপনি এখানে? আপনি এখনো বেঁচে আছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি? আমাকে তুই চিনিস? কে আমি? আর আমি কি মরে গিয়েছিলাম? ভাই, আপনাকে তো শিকদার মেরে ফেলেছিল, তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? কি বলছিস তুই? হ্যাঁ, আর কোন শিকদার? আর শিকদার আমাকে মারতে যাবে কেন? হ্যাঁ, কি বলছিস? পাগলের মতো কথা বলছিস তুই। ভাই, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। বিশ্বাস না করলে আপনার মাথায় দেখেন আঘাতের চিহ্ন আছে। তখন আবার একটা কথা মনে পড়লো। সেদিন ডাক্তার বলেছিল আমার মাথার মাঝখানে বা আমার মাথার মাঝামাঝি স্থানে 38টা সেলাই করা আছে। আচ্ছা, তাহলে কি তুই আমায় চিনিস? আমি কে বলতো? হ্যাঁ ভাইয়া, আপনি 2 বছর আগে এই শহরে বড় মাস্তান রনির ছোট ভাই ছিলেন। কি বলছিস সব? আমি মাস্তান ছিলাম? আমাকে সব কিছু খুলে বলতো। আচ্ছা ভাই। তখন মায়া আমাদের কাছে চলে আসে। মায়া, জীবন ও ছেলেটাকে নিয়ে ক্যাম্পাসে একটা কোণায় গিয়ে বসে পড়লাম। তারপর ছেলেটা বলতে শুরু করল, 2 বছর আগে ভাই এই শহরে বড় মাস্তান রনি তালুকদারের ডান হাত ছিলেন আপনি। রনি ভাই আপনাকে নিজের ভাইয়ের মতো দেখতো। একদিন হলো কি, একজনকে খুন করে বাসায় আসতেছিলাম, তখন ওই আকাশের দিকে চোখ পড়ে। একটা প্লেন মনে হয় খুব দুর্ঘটনায় পড়ে গেছে। আমরা সবাই তাড়াতাড়ি গাড়ি থেমে প্লেনটাকে ভালো করে দেখতে লাগলাম। সেদিন প্রচণ্ড ঝড় ও বর্জ্য পড়েছিল। আকাশে কালো মেঘ দিয়ে ঢেকে গেল। কিছুক্ষণের মধ্যে প্লেনটা উল্টে গেল। আপনি সোজা এসে আমাদের গাড়ির সামনে পড়লেন। আপনার পুরো শরীর রক্তাক্ত অবস্থা। তখন রনি ভাই আপনাকে হসপিটালে নিয়ে চলে যায়। আপনার সমস্ত চিকিৎসা রনি ভাই করেই নেয়।
তারপর আপনার যখন জ্ঞান ফিরল, আপনি নিজেকে চিনতে পারলেন। রনি ভাই আপনাকে তার বাসায় নিয়ে গেল। তারপর আপনি রনি ভাই মিলে এদেশে রাজ করতে থাকলেন। আর আপনাদের বড় শত্রু হয়ে দাঁড়ায় শিকদার। একদিন রাত্রে আপনাকে রনি ভাইকে একা পেয়ে শিকদার আক্রমণ করে। সেখানে রনি ভাই মারা যায়। আর আপনাকে মেরে ফেলে কোথাও যেন ফেলে দিয়ে আসে, তা বলতে পারি না। আচ্ছা ওয়েট, আমার কিছু মনে পড়তেছে। আমাকে রনি ভাইয়ের বাসায় নিয়ে, ওকে ভাই, এই তোরা তাড়াতাড়ি রেডি কর। তারপর ছেলেটা আমাদেরকে একটা বড় বাড়িতে নিয়ে যায়। বাড়িটা দেখে তো আমি অবাক। এটা একটা বাড়ি নয়, মনে হলো রাজপ্রাসাদ। বাড়ির ভিতর প্রবেশ করে দেখলাম দেওয়ালে আমার মতো দেখতে একটা ছেলের ছবি। তখন আমি বললাম, এই ছেলেটাকে হুবহু আমার মতো দেখতে। ভাই, এটাই আপনার ছবি, আর আপনার পাশে রনি ভাই। তাহলে তুমি কি আমার রুম চেনো? হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসুন। তারপর ছেলেটা আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গেল। রুমটা একদম গোছানো, মনে হচ্ছে রুমটাতে কেউ একজন থাকে। এটাই কি আমার রুম? হ্যাঁ ভাই, এটাই আপনার রুম। তখন আমি রুমের ভিতর সবগুলো জিনিস ভালো করে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মহিলা আমার রুমে চলে আসে। তারপর সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আর কান্নাই করছেন কেন? গাধা কোথাকার, নিজের ভাবিকে ভুলে এতদিন কোথায় ছিলি? কে ভাবি? কোথাকার ভাবি? কেন তোর সামনে দাঁড়িয়ে আর আমাকে চিনতে পারছিস না? কি, আপনি আমার ভাবি? হ্যাঁ ভাই, ইনি রনি ভাইয়ের স্ত্রী, আপনার ভাবি হয়। এই মিজু, কি হয়েছে তোর? আর আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, একটু একটু। এই মিজু, এই মেয়েটা কে রে? দেখতে তো অনেক সুন্দরী। আসলে ভাবি, ও আমার হবু স্ত্রী। বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কি, তুই আমাকে না জানিয়ে মেয়েটাকে বিয়ে করবি? ভাবি, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি আসলে কে? এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম মায়া। তা আমার ছোট ভাইটাকে কতটুকু ভালোবাসো? জি, আপনার ভাই আমাকে যতটুকু ভালোবাসে তার চেয়ে আমি দ্বিগুণ ভালোবাসি। ভাবি, আমাকে একটু খুলে বলবেন ভাইয়াকে কেন খুন করা হয়েছে? ভাবি, আমিও জানতে চাই আমার স্বামী আসলে কে। তাহলে শোনো মিজু, তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছে? এরকম মাথা ঘুরে পড়ে যাও কেন? ভাবি, আমি কিছুই বুঝতে পারছি না। প্রায়ই আমার এরকম সমস্যা হয়। ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ ভাবি। এভাবে চলতে থাকলো আমাদের কথা। দিনটা চলে গেল। রাতে মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে সোজা ক্লাসরুমে চলে গেলাম, কারণ পরীক্ষার আর 1 মাস বাকি আছে। মায়া আজকে কলেজে আসেনি, তাই একা একা সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে আব্বুর অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে দেখলাম সেই আরোহী নামে মেয়েটা আমার পিছন পিছন ঘুরতেছে, ঘুরঘুর করতেছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আব্বুর অফিসে সবগুলো কাজ ভালো করে করে নিলাম। এভাবে দিনটা কেটে গেল। রাতে মায়াকে নিয়ে বাসায় ফিরছিলাম, তখনও একটা বড় গাড়ি এসে আমাদের ধাক্কা দেয়। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, সবাই আমার জন্য কান্না করছে। আমি চোখ মেলে দেখি আরোহী আমার মাথার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর পাশের একটা বেডে দেখতে পেলাম একটা মেয়েকে ব্যান্ডেজ অবস্থায় রাখা। তখন একটা ছেলে ও একটা মহিলা ভেতরে আসতে দেখলাম। মহিলাটা আমার সামনে আসতে মনে পড়লো এটা তো রনি ভাইয়ের স্ত্রী। আমার জ্ঞান ফিরেছে দেখে আরোহী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি কিছুটা অবাক হয়ে সবাইকে দেখতে লাগলাম। আরোহী আমার গালে মুখে কিস করতে থাকলো। আমি বললাম, এই আরোহী, কি করছো? সবাই তো দেখতেছে। সবাই দেখলে আমি কি করব? আমি তো আর অন্য কাউকে জড়িয়ে ধরিনি, আমি তো আমার স্বামীকে জড়িয়ে ধরেছি। আরোহী, আমি হসপিটালে কেন? সেটা অনেক বড় ইতিহাস, তোমাকে জানতে হবে না। তুমি যে আবার আগের মতো হয়ে উঠেছ, এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। কি? আমার কি হয়েছিল আগে? বললাম না তোমাকে জানতে হবে না এসব। তখন ওই ভাবি আমার কাছে চলে আসে। মিজু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাবি, ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখতে পেলাম না। মিজু, তোমার ভাই আর নেই। কি? তোমার ভাইয়াকে শিকদার মেরে ফেলেছে। কি? ভাবি, তুমি কান্না করো না, আমি ওই শিকদারের বাচ্চাকে দেখে নেব। তখনই একটা ছোট মেয়ে আমার কাছে চলে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইয়া, তুমি বেঁচে আছো?
আমি তোমার জন্য কত কান্না করেছি। আমি তো মনে করেছিলাম আমার ভাইয়া মারা গেছে। এই মেয়ে, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, আর আমাকে ভাইয়া বলছো কেন? ভাইয়া, আমি মারিয়া, তোমার ছোট বোন। এই মেয়ে, তুমি কি বলছো এসব? আমি তো জানি আমার এবং আরোহীর কোনো বোন রে, তাহলে তুমি কোথা থেকে আসলে? আম্মু, তুমি দেখো না, ভাইয়া আমাকে চিনতে পারছে না। সরি, আপনাদের কোথাও ভুল হচ্ছে মনে হয়। আমি আপনাদেরকে চিনতে পারলাম না। আর হ্যাঁ, আমি মাহমুদ না, আমি মিজু। মাহমুদ, তুমি আগে বাসায় চলো। হসপিটালে এত কথা বলা যাবে না। তুমি মনে হয় তোমার স্মৃতি ফিরে পেয়েছো। মিজু, তুমি আগে বাসায় চলো, তারপর তোমার সব কিছু খুলে বলছি। তারপর হসপিটাল থেকে বাসায় চলে আসলাম। বাসাটা কেন জানি চেনা চেনা লাগতেছে, তাই ওপরে একটা রুমে চলে গেলাম। পুরো রুমটা আমার ছবি দিয়ে ভর্তি। আমি রুমের ভেতরটা ভালো করে দেখতে লাগলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নিচে গিয়ে সবার সাথে বসে পড়লাম। তখন আব্বু বলল, মাহমুদ বাবা, তুমি কি আমাদেরকে চিনতে পারছো না? জি না, আপনাদেরকে ঠিকমতো চিনতে পারলাম না। তখন আব্বু আবার সব কিছু খুলে বলল। আমি কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ এই ঘটনাগুলো শুনে সবার চোখে পানি চলে এসেছে। কি করেছে আমি? আবার স্ত্রীকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর যারা আমার জন্য এত সব করলো তাদেরকে ভুলে গেছি। এটা ভেবে নিজের প্রতি ঘৃণাবোধ কাজ করতে লাগলো। মাহমুদ, এবার বলো, তুমি কি আমাদেরকে ভুলে গেছো? কি বলবো ভেবে পাচ্ছি না। অবশেষে বলে ফেললাম, দেখেন, আপনারা যেই হন না কেন, আমার জন্য অনেক কিছুই করেছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনারা আমার আব্বু আম্মু ছিলেন, থাকবেন। সত্যি ভাইয়া, তুমি কি আমাদের ভুলে যাবে না তো? হ্যাঁ রে বোন, তোর মতো একটা কিউট ছোট বোনকে কোনো ভাই ভুলে থাকতে পারে? কথাটি শুনে মারিয়া আমাকে জড়িয়ে ধরে গালে, মুখে, চোখে চুমু খেতে। মিজু, তুমি কি আবারও আমাকে ভুলে গেলে? আমি আবার কখন তোমায় ভুলে গেলাম? তোমাকে কি কখনো আমি ভুলতে পারি বলো? আমি জানি তুমি আমাকে একদিন ঠিক চিনতে পারবে। এভাবেই সবাই একসাথে কথা বলতে লাগলাম। তারপর সবাই একসাথে ডিনার করে নিলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা ঠক করে শব্দ শুনে ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি আরোহী দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই আরোহী আমার বিছানায় এসে শুয়ে পড়লো। এই যে, তুমি আমার রুমে কেন? আর এই বিছানায় ঘুমানোর মানেটা কি? কেন আবার? কোনো স্ত্রীর কি তার স্বামীর রুমে ঢোকা নিষেধ আছে? সেটা যদি হয় তাহলে আমি রুম থেকে বেরিয়ে যাব। আরে না, আমি তো মজা করছিলাম। আরোহী, তোমাকে একটা কথা বলবো? আরোহী, তুমি আমাকে ছেড়ে এই 2 বছর কেমন করে কাটিয়েছো? অনেক কষ্টে তোমাকে ছাড়া এই 2 বছর কাটিয়েছি। প্রতিটা মুহূর্ত অন্ধকার ছিল। এভাবে কিছুক্ষণ বসে দুজনে গল্প করতে লাগলাম। তারপর আরোহীকে বুকের মাঝে নিয়ে নিলাম। তখনই আমার মনের মধ্যে একটা গান বেজে উঠল। বুকের ভেতর কান পেতে শোন না কি বলে মন, কাছে এলে সুখ খুঁজে পাই, দূরে গেলে দহন। বুকের ভেতর কান পেতে শোন না কি বলে মন, কাছে এলে সুখ খুঁজে পাই, দূরে গেলে দহন। এই পৃথিবী ছাড়তে পারি তোর এক ইশারায়, বাঁচি আমি তোরই মাঝে, তোরই তো ভরসায়। বাঁচি আমি তোরই মাঝে, তোরই তো ভরসায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। আর হ্যাঁ, পরীক্ষার মাত্র কয়েকটা দিনই বাকি আছে, তাই রাস্তা করে কলেজে চলে আসলাম। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বিকেলবেলা আরোহীকে নিয়ে ঘুরতে বের হলাম। রাস্তায় একটা বড় জ্যামে আটকে পড়ে যাই। তখন কতগুলো লোক পিছু নেয়। আমি লোকগুলোকে দেখে চিনতে পারলাম, এই লোকগুলো তো শিকদারের লোক। এরা আমার পিছু নিয়েছে কেন? এটা ভাবতে ভাবতে ট্রাফিক জ্যাম ক্লিয়ার হয়ে যায়। তারপর গাড়ি চালাতে লাগলাম আমি। পার্কে আর ঘোরা হলো না। গাড়ি নিয়ে সোজা রনি ভাইয়ের বাসায় চলে আসলাম। তারপর ভাবির কাছে গিয়ে বসে পড়লাম। তখন ভাবি বলল, মিজু, যে এতদিন পর ভাবির কথা মনে পড়লো, আমার কথা তো ভুলেই গেছিস। না ভাবি, তোমাকে কখনো ভুলতে পারবো না। তুমি তো আমার মায়ের মতো। দেখতেই পারছি তো, মা না অন্য কিছু। আমার তো কোনো খোঁজ খবরই রাখো না। সরি ভাবি, মাকে কি কখনো ভুলে থাকা যায় বলো?
কথাটি বলার সাথে সাথে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। জানি না আব্বু আম্মু এখন কেমন আছে, কি অবস্থায় আছে তারা। আম্মুর কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। তাই ভাবির বাসায় থাকলাম না, আরোহীকে নিয়ে এক মুহূর্ত না থেকে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 8টার দিকে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিলাম। তারপর আব্বুকে বললাম, আব্বু আমি কি কালকে বাংলাদেশে চলে যাব? কেন বাবা, আমরা কি দোষ করেছি? না আব্বু, আমার আম্মুকে দেখতে খুব মজা আছে, তাই দেশে গিয়ে আম্মুকে দেখে আসবো। তোমার আব্বু আম্মু এখনো বেঁচে আছে, আমাদেরকে আগে বলোনি কেন? আব্বু, আমি কিন্তু ভাইয়ার সাথে বাংলাদেশে যাব। তা যাবে, কিন্তু তোর ভাইয়া কি তোকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবো না শুনি? আমার একমাত্র ছোট বোন, তাকে ছাড়া আমি থাকতে পারবো? ভাইয়া, তুমি আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ রে কিউট ছোট বোন আমার, তোকে নিয়ে যাবো আমি। ওকে যাবে, কিন্তু মালয়েশিয়া আসতে ভুলবে না। আব্বু তোমাকে আর আম্মুকে ভুলে আমি থাকতেই পারবো না। তারপর সবাই যে যার রুমে চলে গেলাম। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নাস্তা করে আরোহী ও মারিয়াকে নিয়ে চলে আসলাম। প্লেন ছাড়ার এখনও কিছু সময় বাকি আছে, তাই আব্বু আম্মুর জন্য কিছু শপিং করে নিলাম, সঙ্গে আরোহী আর মারিয়ার জন্য কিছু শপিং করে নিলাম। এরই মধ্যে ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, তাই প্লেনে উঠে পড়লাম। তখন একটা কথা মনে পড়লো, এই প্লেন আমার জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিয়েছে। যাক এসব কথা, পুরনো কথা মনে করে কী লাভ, পাস্ট ইজ পাস্ট। সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশে চলে আসলাম। তারপর একটা কার রিজার্ভ করে রংপুর থেকে পাগলাফির হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু, ও আম্মু, দেখো দেখো তোমার ছেলে বাসায় এসেছে। তুমি কোথায় আম্মু? আম্মুর কোনো সারা শব্দ নেই। বাড়িটা অনেক অপরিষ্কার হয়ে আছে। কতদিন থেকে যেন পরিষ্কার করা হয় না, তা নিজেও বলতে পারছি না। যাক, আম্মুকে ডাকতে থাকলাম, কোথাও খুঁজে পেলাম না। তখন রুমের ভিতরে প্রবেশ করলাম। দেখলাম আম্মু একটা কোণায় শুয়ে আছে, থরথর করে কাঁপছে। শরীরটা অনেক শুকিয়ে গেছে, শরীরে কোনো মাংস চিহ্নই নেই, শরীরে পরনের কাপড়ে ঠিক নেই। আম্মুকে দেখে অনেক অসুস্থ মনে হলো। আম্মুকে কোলে করে একটা বিছানায় শুয়ে দিলাম। তখন আরোহী আম্মুর কাপড় চোপড়গুলো ঠিক করে দিল। আমি আম্মুকে ডাকতে থাকলাম, আম্মু, ও আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না আম্মু? আম্মু, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? তখন আম্মু চোখ মিলে আমাকে দেখে, কে এটা? আম্মু, আমি তোমার ছেলে মিজু আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? বাবা, তুই এসেছিস? কথাটি বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন আমি আম্মুকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। আম্মুকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি রুম থেকে বেরিয়ে সোজা আমার কাছে চলে আসলো। রোগী আপনার কি হয়? উনি আমার আম্মু। রোগীর এক্ষুনি অপারেশন করতে হবে, আপনি তাড়াতাড়ি 1 লক্ষ টাকা জমা করে দিন। ডাক্তার, আমি এতগুলো টাকা কোথায় পাবো এখন? সেটা আমরা বুঝি না। আপনার আম্মুর চিকিৎসা করতে চাইলে এক্ষুনি আরও 1 লাখ টাকা জমা করে দিন। মিজু, তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করেছি। আর হ্যাঁ ডাক্তার, আপনি অপারেশন শুরু করে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি। ডাক্তার, আপনি আমার আম্মুকে যেভাবে হোক বাঁচান। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার আম্মুকে বাঁচানোর জন্য। তখন আরোহী কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর একটা লোক টাকা নিয়ে আসলো। তারপর আমি সেটা হসপিটালে জমা দিয়ে দিলাম। তারপর আরোহীর পাশে গিয়ে, আরোহী, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি, সে ভাষা আমার জানা নেই। কি বলো তুমি এসব? আমি একজন স্ত্রী, আর তার স্বামীর জন্য এতটুকু করতে পারবো না? সত্যি আরোহী, তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। তুমি চিন্তা করো না, আম্মুর কিচ্ছু হবে না। হ্যাঁ, তাই যেন হয়। অনেকক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার, আমার আম্মু ঠিক আছে তো? চিন্তার কোনো কারণ নেই, আপনার আম্মু এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আর হ্যাঁ, আপনার আম্মুর শরীর অনেক দুর্বল, জানি না কতদিন থেকে না। ওকে ডাক্তার, আমি কি এখন আমার আম্মুর সাথে দেখা করতে পারি? আরে না, ওনাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুম থেকে জেগে উঠলে তখন দেখা করবেন। কথাগুলো বলে ডক্টর চলে গেলেন। আমি আরোহী ও মারিয়াকে নিয়ে বসে পড়লাম। প্রায় 6 ঘন্টা পর আম্মুর জ্ঞান ফিরে আসলো। তখন একজন নার্স এসে বলল, আপনার রোগীর জ্ঞান ফিরেছে, আপনাকে ভিতরে যেতে বললো। কথাটি শুনে তাড়াতাড়ি আম্মুর কাছে চলে গেলাম।
দেখলাম আম্মুর শরীরে কোনো মাংসই নেই। সত্যি অনেকটা দুর্বল হয়ে পড়েছে আম্মু আমার জন্য। আম্মু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। বাবা, তুই এতদিন কোথায় ছিলি? সরি আম্মু, এই 2 বছর। না না, আপনারা তো জানেনই। আম্মুকে সব কিছু খুলে বললাম। কি, তুই এত বড় একটা বিপদে ছিলি, আমাকে একবারও জানাসনি? আম্মু, আব্বু কোথায়? আব্বুকে তো দেখতে পেলাম না। বাবা, তোর আব্বু আর নেই। তোর জন্য চিন্তা করতে করতে তোর আব্বু মারা গেছে। কি? আব্বু মারা গেছে? আমি বিশ্বাস করি না আম্মু, আমি বিশ্বাস করি না যে আব্বু আর বেঁচে নেই। যেটা সত্যি সেটাই তো বলছি বাবা। আম্মু, তুমি আমার জন্য অনেক চিন্তা করেছো, তাই না? শুধু অনেক নয়, আজকে তোর জন্য আমার এই অবস্থা। তোর কি একবারও আমার কথা মনে পড়েনি? সরি আম্মু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, কি করছিস তুই? সন্তান কখনো মায়ের কাছে ক্ষমা চায় না, মায়ের কাছে চায় শুধু দোয়া। বাবা, এই মেয়েটা কে? এই মেয়েটা কি আমার নাতনি? না আম্মু, এ হলো মারিয়া, আমার ছোট বোন। মালয়েশিয়ায় যে আঙ্কেলের বাসায় ছিলাম তার মেয়ে। ও, তা মামুনি, তুমি কেমন আছো? এই তো আম্মু, ভালোই আছি। এভাবেই চলতে থাকে আমাদের কথা। সারা রাত হসপিটালে কেটে দিলাম। সকালে আম্মুকে নিয়ে হসপিটাল থেকে বাসায় চলে আসলাম। আম্মুকে তার রুমে শুয়ে দিয়ে এসে নিজের রুমটা পরিষ্কার করতে লাগলাম। আরোহীকে দেখলাম রান্না করতে গেছে। রান্না শেষে, মিজু, এসো নাস্তা করে যাও। মারিয়া, তুমি আম্মুকে নিয়ে আসো। মারিয়া তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। তারপর আম্মুকে নিয়ে নাস্তা করতে বসলাম। সবাই একসাথে নাস্তা করে নিলাম। তারপর আম্মুকে ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলাম। এভাবে চলে গেল একটা মাস। হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি হ্যাঁ বলুন, আমি মিজু। বাবা, তুমি একটু এই ব্যাংকে আসতে পারবে? কেন? বাবা, বেশি কথা না বলে বিকেলের দিকে তোমার সমস্ত কাগজপত্র নিয়ে ব্যাংকে চলে আসবে। আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে না, তোমাকে আসতেই হবে। আচ্ছা, ফোনটা কেটে দিয়ে বিছানার উপর বসে পড়লাম। আর ভাবতে লাগলাম, লোকটা কে? আর আমাকে ফোন করে ব্যাংকে আসতে বললো কেন? তার উপর আমার সমস্ত কাগজপত্র নিয়ে। একদিকে খুশিই লাগছে, অপরদিকে যাক এসব কথা। বিকেলের দিকে রেডি হয়ে কাগজপত্র নিয়ে চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে আসতে আমি তো অবাক। ব্যাংকের মধ্যে দাঁড়িয়ে আছে দুটো চিরচেনা মুখ। আমাকে দেখেই সোজা আমার কাছে চলে আসে। আপনারা ভাবছেন কে? আসলে আমার আব্বু আম্মু চলে এসেছে মালয়েশিয়া থেকে। তারা এভাবে হঠাৎ করে চলে আসবে আমি বুঝতেই পারছি না, বা আমি এখনো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কোনো কিছুই মেলাতে পারছি না। আব্বু, আম্মু, তোমরা এখানে? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিনি? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আমি তো পুরোই সারপ্রাইজ। সবচেয়ে বড় কথা হলো তোমাদেরকে এখানে দেখে আমি অনেক খুশি হয়েছি আব্বু, অনেক খুশি হয়েছি আম্মু। আচ্ছা, বাদ দে এসব। তুই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিস? হ্যাঁ আব্বু, এই যে কাগজগুলো এগিয়ে দিয়ে। অফিসার, আমার ছেলের সমস্ত কাগজপত্র দেখে নেন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালো। তোমাদের মধ্যে মিজুকে? জি আমি। আপনাকে ভিতরে জিএম স্যার ডাকছে। তারপর আব্বুকে নিয়ে ভিতরে যেতেই আমি তো আবারও শক খেয়ে গেলাম, কারণ এই লোকটাকে তো আমি শিখদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আরে মিজু ভাই না? ভাই আপনি এখানে? জি হ্যাঁ, চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। ভাই আপনি একজন মাফিয়া হয়ে এইরকম একটি ব্যাংকে চাকরি করবেন? জি, আমার এটাই ভালো লাগে। লোকটা কিছুক্ষণ আমার কাগজপত্রগুলো ভালো করে দেখে নিল, তারপর বলল, ভাই আপনার চাকরি ফাইনাল। কি এত তাড়াতাড়ি চাকরি? কোনো কিছু জিজ্ঞেস করা নেই, কিছুই নেই। চাকরিটা কি আমার ভয়ে দিলেন না আমার রেজাল্ট দেখে? নিশ্চয়ই ভাই, আপনার রেজাল্ট দেখেই আপনাকে চাকরিটা দিলাম। কারণ আপনার মতো রেজাল্ট নিয়ে কেউ এখানে ইন্টারভিউ দিতে আসেনি। সত্যি? তাহলে আজকের পর থেকে আমি একজন ব্যাংকার হয়ে গেলাম? জি ভাই। স্যার, আমি আপনার ছোট, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন না। তা কি করে হয়? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে ভাই বলে ডাকাই ভালো হবে। আপনার যেটা ভালো লাগে। তারপর আর কি, হয়ে গেলাম একজন ব্যাংকার।
সঙ্গে সঙ্গে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা তুমি এবার খুশি তো? জি আব্বু, শুধু খুশি না, নাচতে ইচ্ছে করতেছে আবার। মাহমুদ, বাবা আমাদেরকে তোমাদের বাসায় নিয়ে যাবে না? আচ্ছা চলো। বাসায় আসতে আসতে আপনাদেরকে আমার ব্যাংকের পরিচয় দিই। আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরিটা পেয়ে গেলাম। যাক, আপনাদেরকে বলতে বলতে বাসায় চলে আসলো। বাসায় আসতেই আম্মু, আম্মু কোথায় তোমরা সবাই? ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধার, শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ। তুমি আমারি হয়ে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। এই তো বাবা, আমি রান্নাঘরে আছি। আম্মু তুমি এদিকে আসো তাড়াতাড়ি। আচ্ছা বাবা। আম্মু, আরোহী ও মারিয়া কই? বাবা, ওরা দুজন তো রুমে বসে টিভি দেখছে। তারপর আরোহী ও মারিয়াকে ডাক দিলাম। তারপর তাদের দুজনকে, এই মিজু, কি হয়েছে তোমার? আজকে এত খুশি খুশি লাগছে কেন? আরোহী আজকে আমি অনেক খুশি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়েছে। আমি আজকে অনেক খুশি। কি স্বপ্ন শুনি? কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছিস কেন? রান্নাঘর থেকে বেরিয়ে এসে আম্মু কথাটি বলল। তখনও আঙ্কেল আন্টিকে ডাক দিলাম। তারা গাড়ি থেকে নেমে আমাদের সামনে আসতেই সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে। মারিয়া তো আঙ্কেলকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, এই লোকগুলো কে? আম্মু, এরা হলো আমার আরেক বাবা মা। কি, এই লোকগুলো তোকে বাঁচিয়েছে? জি আম্মু। কি বাবা?
আম্মু, আমি একজন ব্যাংকার হয়েছি। এই নাও মিষ্টি মুখ করো। তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আম্মু, আর তোমাকে কষ্ট করতে হবে না। দোয়া করি বাবা। তারপর আব্বু আম্মু আমার আম্মুর সাথে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করে সবাই একসাথে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে কারো আলতো ছোঁয়ায় আমার ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে দেখি আরোহী আমার ঠোঁটগুলো কামড়ে ধরে আছে এবং ললিপপের মতো করে চুষতেছে। এই আরোহী, কি করছো? ব্যথা পাচ্ছি তো। ব্যথা লাগলে আমি কি করব? আমি তো মিষ্টি খাচ্ছি। কি? আমার ঠোঁটগুলো কবে থেকে তোমার কাছে মিষ্টি হলো? কেন, যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে সেদিন থেকেই তো তোমার উপর সমস্ত অধিকার আমার। ওরে বাটপার, ওরে চিটার, তাহলে তো দেখতেই হয় মিষ্টিতে কোনো ঝাল আছে। কি দেখবে শুনি? আমি কাউকে ভয় পাই না। তাই সঙ্গে সঙ্গে আরোহীকে জড়িয়ে ধরে মিশনে নেমে পড়ি। থাক, আপনাদের আর বললাম না, কিছু কথা গোপন রাখাই ভালো, সব কিছুই বলতে হয় না। সকালে ঘুম ভেঙে যায় কারো ফোনের রিংটোনে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি জীবন ফোন করেছে। হ্যাঁ জীবন, বল। মিজু, মায়া তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কি? মায়া ঠিক আছে। মিজু বন্ধু, তোকে একটা কথা বলবো। আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। কি? তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমি মায়ার প্রেমে পাগল হয়ে গেছি। শালা, তোকে তো আমি। কি করবি তুই? না কিছু না। কি? মায়া কি তোকে আমার কথা কিছু বলেছে? না মামা, মায়া কাউকে চিনতে পারে না। জ্ঞান ফেরার পর থেকে শুধু মায়া আমার সাথেই আছে। হ্যাঁ। আচ্ছা বন্ধু, তুই মায়াকে ভালো করে দেখে রাখিস, মায়ের যেন কোনো ক্ষতি না হয়, কেমন? তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আরোহী বিছানায় বসে আছে মুখ কালো করে। আমি আমি আরোহীর পাশে গিয়ে বসে পড়লাম। আরোহী, তোমার কি হয়েছে? এভাবে মুখ কালো করে বসে? মিজু, তুমি আমার সাথে আর কথা বলবে না। কেন? আমি আবার কি করলাম? মালয়েশিয়া থেকে এসেছো, ৪৫ দিন পার হয়েছে। আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হয়েছো? তুমি বলো তো, সারাদিন ঘরে বসে থাকতে কারো ভালো লাগে? ও সরি আরোহী, আমার মনে ছিল না, সত্যি প্লিজ সরি। আমি জানি তো তুমি আমাকে একটু ভালোবাসো না। ভালোবাসি তো। তাহলে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে? আচ্ছা, তোমাকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরোবো। সত্যি? জি হ্যাঁ ম্যাডাম। তারপর আরোহীকে নিয়ে নাস্তা করতে চলে এলাম। তারপর সবাই একসাথে নাস্তা করে নিলাম। তারপর রুমে গিয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আব্বু আম্মু দুজনকে সালাম করে অফিসে চলে আসলাম। অফিসে আসতেই সবাই আমাকে ঘিরে ধরে আমার পরিচয় জানার জন্য সবাইকে আবার পরিচয় দিয়ে দিলাম। এরপর সোজা এজিএম স্যারের রুমে চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? মিজু, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। স্যার বলুন, আমাকে এখানে আগে বসে পড়ো। জি স্যার। তারপর এজিএম স্যার আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আমি আমার কেবিনে গিয়ে বসে পড়লাম। তারপর যথারীতি সবগুলো কাজ শেষ করে 3টার দিকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রুমে গিয়ে বসে পড়লাম। তখনই মারিয়া আমার রুমে। ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে বলনি কেন? তোকে কে বললো যে আমি তোর ভাবিকে নিয়ে ঘুরতে যাব? কে আবার? ভাবি বলছে। তোর ভাবিকে আগে ডেকে দে। তখনই আরোহী আমার রুমে চলে আসে। আমি তো আরোহীকে দেখে হা হয়ে বসে আছি। আরোহী একটা নীল রঙের শাড়ি পরেছে, যেটা আমার সবচাইতে পছন্দের রং। মনে হচ্ছে আসমান থেকে নেমে আসে। তার উপর মুখে এতগুলো ময়দা মেখেছে যে আমি না তাকিয়ে থাকতে পারলাম না। আরোহী, তুমি মারিয়াকে কি বলেছো? কই কিছু না তো। ভাবি, তুমি না বললে ভাইয়া তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে? তুই যা, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মারিয়া আমার রুম থেকে চলে গেল। আমি বললাম, আরোহী তুমি এত ময়দা কি বললি কুত্তা? বললাম, মুখে এত ময়দা মেখেছো কেন? রাগানোর জন্য বললাম। কুত্তা, তোকে তো আজ আমি না কিছু করব না। আরোহী, তোমাকে এটা অনেক হইছে, আর পাম দিও না, ফেটে যাবে। আমি পাম দিচ্ছি না, সত্যিই বল। কুত্তা, বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, 4টা বেজে গেছে।
তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আরোহী ও মারিয়াকে নিয়ে চলে এলাম মুনমুন ইকো পার্কে। পার্কে এসে অনেক ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে আমার শরীরটা হাঁপিয়ে পড়ে, তাই আমি একটা গাছের নিচে গিয়ে বসে পড়লাম। ঠিক তখনই জীবন ফোন দেয়। মামা, মায়া আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। কি বল? হ্যাঁ মামা। কংগ্রেস মামা, ট্রিটটা কিন্তু তোলা থাকলো। মামা, আব্বু আমার আর মায়ের 3 মাস পর বিয়ে ঠিক করেছে, তোকে কিন্তু আসতেই হবে। তোর বিয়ে আর আমি আসবো না? আমাকে তো আসতেই হবে, কারণ প্রিয় মানুষটিকে দেখতে খুব মন চাচ্ছে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর আরোহীকে নিয়ে একটা বড় হোটেলে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল আরও 2 মাস। আজকে অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য ডাক দেয়, তাই তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অফিসে এসে শুনলাম এজিএম স্যারের ট্রান্সফার হয়ে গেছে আর আমার প্রমোশন। এটা শুনে তো আমি সেই লেভেলের খুশি। আমার কলিগগুলো সবাই আমার কাছ থেকে পার্টি দাবি করলো। আমিও দিয়ে দিলাম অবশ্যই পার্টি করতে করতে রাত 10টা বেজে যায়, তাই তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দেখি সবাই আমার উপর রেগে আছে। কি আর করার, সবার রাগ ভাঙানোর জন্য সবাইকে ডাক দিলাম। আব্বু, আম্মু, আরোহী, মারিয়া, তোরা সবাই কই? এদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে তোর? এত রাত করে বাসায় ফিরে মাথায় রক্ত চেপে গেছে নাকি? না আম্মু, সবার জন্য একটা সুখবর। কি সুখবর? সবাইকে উদ্দেশ্য করে বললাম, আম্মু, আব্বু, আমি না ব্যাংকের এজিএম হয়ে গেছি। কি? তুমি সত্যি বলছো? সত্যি বাবা? হ্যাঁ আম্মু, সবাই অনেক খুশি। আরোহী তো আমাকে এসে জড়িয়ে ধরে। আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তারপর, আম্মু, আমাকে খাবার দাও। শুধু তোরই কি ক্ষুধা লেগেছে? আমরাও তো না খেয়ে আছি তোর জন্য। কি, তোমরা সবাই এখনো খাওনি? না রে বাবা, তোকে ছাড়া কি কখনো খেয়েছি? তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে ডিনার করে নিলাম। তারপর আরোহীকে নিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে যায় আরও পুরো 1টি মাস। এরই মধ্যে আঙ্কেল আন্টি মারিয়াকে নিয়ে মালয়েশিয়া চলে গেছে। আগামীকাল জীবন ও মায়ের বিয়ে, তাই আরোহী ও আম্মুকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সন্ধ্যা 6টায় মালয়েশিয়ায় নেমে আঙ্কেলের বাসায় গিয়ে উঠে পড়লাম। আঙ্কেল তো আমাদেরকে দেখে অনেক খুশি। মারিয়া বেশ কিছুক্ষণ গল্প করে ডিনার শেষ করে আরোহীকে নিয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে পিঁপড়ার কামড়ে ঘুম ভেঙে যায়, তাই ঘুম থেকে লাফিয়ে উঠে পড়লাম। আরোহীর দিকে তাকিয়ে দেখলাম মিট মিট করে হাসছে। তাহলে তুমি? কই না তো। তাহলে আমাকে পিঁপড়া কামড় দিল কেন? তাই হবে। বিছানা একটু ঝাড়াঝাড়ি করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আরোহী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর জীবন ও মায়ের জন্য একটা নিউ ব্র্যান্ডের কার কিনলাম। বিকেলের দিকে সবাই একসাথে বিয়ে বাড়িতে চলে গেল। জীবন আমাকে দেখে দৌড়ে চলে আসে। আরে মামা, এতদিন পরে এই হতভাগা বন্ধুর কথা মনে পড়লো তোর? মনে তো প্রতিদিনই পড়ে, কিন্তু আসার তো সময় পাই না। হ্যাঁ জানি তো। তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। মায়ের জন্য মন খারাপ তোর, তাই না? আরে না মামা, তুই দেখে নিস, আমি মায়াকে অনেক সুখী রাখবো। আমি জানি বন্ধু, তুই আমার থেকে মায়াকে হ্যাঁ, দোয়া করিস মামা। দোয়া তো অবশ্যই করবো। তারপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। মায়াকে দেখলাম সেই লাগতেছে, একদম অপূর্ব সুন্দরী। আমি তো চোখ সরাতেই পারলাম না। তখন জীবন আমাকে মায়ের সাথে পরিচয় করে। মায়া, এ হলো মিজু, আমার কলেজের। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কেন জানি আমার চেনা চেনা লাগছে। আগে কি কখনো এখানে ছিলে? মামা, তোমাকে যার কথা প্রতিদিন বলি, এই সে মিজু। ও। মায়ের মনটা খারাপ হয়ে গেছে, সে দাঁড়িয়ে আছে। মায়াকে এভাবে দেখে আমার চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একজন বিয়ে করছে, এটা ভেবে নিজের প্রতি ঘৃণাবোধ করতে লাগলো। এই যে কি হলো তোমার? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাক। না কিছু না তো। আমি জানি তুমি মায়াকে দেখতেছো। হাজার হলেও মায়া তোমার ভালোবাসার মানুষ ছিল। আরোহীর কথা শুনে আরোহীকে জড়িয়ে ধরে কান্না করে। এই কান্না করো না প্লিজ, একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেটা হয় আরোহী, তাই যেটা হয়। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসলাম।
আজকে আমার কিছুই ভালো লাগতেছে না, তাই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। 3 দিন পর আব্বু অনেক অসুস্থ, তাই সকালে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে ভালো করে কাজ করে সবাইকে ভালো কিছু উপদেশ দিয়ে দিলাম। তারপর তাদের সাথে কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আরোহী আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো আঁচড়াচ্ছে। চুলগুলো একেবারে কোমরের নিচ পর্যন্ত পড়েছে। আরোহীকে দেখেও না দেখার ভান করে বিছানায় ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আরোহী আমাকে ডাকতে লাগলো। এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, আব্বু আম্মু নিচে ডাকতেছে। আর একটু ঘুমাতে দাও না প্লিজ। কি? দাঁড়া, তোকে ঘুম পাড়াচ্ছি। এটা বলে আরোহী রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর এক বালতি পানি নিয়ে রুমে চলে আসে। আমি তো পানির বালতি থেকে লাফিয়ে বিছানা থেকে উঠে দৌড়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আরোহীকে নিয়ে নিচে চলে গেলাম। সবাই একসাথে নাস্তা করে নিলাম। অনেকদিন হলো কোথাও ঘুরতে যায় না, তাই আরোহীকে নিয়ে মালয়েশিয়া শহরটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম। বিকেলের দিকে পার্কে বসে আছি, তখন একটা ফোন আসে অচেনা নাম্বার থেকে। ফোনটা রিসিভ করতেই, এই মিজু, তোর ভাবিকে বাঁচাতে চাইলে এখন এই জায়গায় চলে আয়। কে বলছেন? প্লিজ আমার ভাবির কোনো ক্ষতি করবে না। কোনো ক্ষতি করব না। তুই যদি তাড়াতাড়ি এই জায়গায় চলে যাস, সঙ্গে কোনো লোক নিয়ে আসিস না। আমি আসতেছি। তাই তাড়াতাড়ি আরোহীকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেলাম সেই ঠিকানায়। সেখানে গিয়ে দেখি ভাবিকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে আমার মাথায় প্রচণ্ড রক্ত চেপে যায়। ওয়েলকাম মিজু ভাই, ওয়েলকাম। সে 2 বছর থেকে তোকে মারার জন্য ছটফট করতেছে। কি? আগে আমার ভাবিকে ছেড়ে দে, তারপর না হয় আমাকে মারবি। শালা বেশি কথা বলিস কেন তুই? হ্যাঁ, তুই সহ তোর ভাবিকে আজকেও বাঁচাতে পারবে না আমার হাত থেকে। লোকটা সামনে আসতে দেখলাম, এটা তো শিকদার। শিকদার, তুই যতই চেষ্টা কর আমাকে মারার জন্য, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। শালা তোর কলিজা অনেক বড়, একবার মাথা ফেটে মেরে ফেললাম, কি করে যে বেঁচে আছিস। তার উপর সেই দিন তোকে ট্রাক ধাক্কা দিয়ে মারার চেষ্টা করলাম, দেখি তবুও তুই বেঁচে আছিস, কিন্তু এবার তুই আর বাঁচতে পারবি না। চেষ্টা করে দেখ। তখন কয়েকজন লোক আমাকে ধরে আমার সমস্ত অস্ত্রপাতি কেড়ে নেয়। তারপর আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। এদিকে শিকদার জোরে জোরে হাসতে থাকে। কিছুক্ষণ পর শিকদারের আস্তানায় গাড়ি আসতে থাকে। গাড়ির শব্দ পুরো আস্তানায় কাঁপতে থাকে। আপনারা ভাবছেন কে এসেছে? আসলে এরা আর কেউ নয়, এ রনি ভাইয়ের লোক। এখানে আসার আগে আমি সবাইকে বলে দিয়েছি। তারপর তারা সবাই ভিতরে আসতে যুদ্ধ লেগে যায়। তখন আমাকে একজন চেয়ার থেকে বাঁধন খুলে দেয়। তারপর আমি ভাবিকে উদ্ধার করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসি। তারপর আমিও শিকদারের লোকগুলোকে গুলি করতে থাকি। এক পর্যায়ে সবাইকে মেরে ফেলে দেই, কিন্তু শিকদারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে লোকজন এসে বলল, ভাইয়া ভাবি রে। তাই ভাবিকে খুঁজতে লাগলাম। তখন একটা হাসির শব্দ শুনতে পেলাম। হা 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 হা, মিজু তুই এবার তোর ভাবিকে কিভাবে বাঁচাবি আমিও দেখবো। শিকদার, ভাবির যদি কিছু হয় তোর লাশ কিন্তু কোথাও খুঁজে। সেটা পরেও দেখা যাবে, আগে তোর সব লোককে অস্ত্র ফেলে দিতে বল। এই তোরা সব অস্ত্র ফেলে দে। তারপর সমস্ত লোক অস্ত্র ফেলে দিল। তারপর শিকদার ভাবিকে নিয়ে একটা গাড়িতে উঠে পালিয়ে যেতে লাগলো। আমার কোমরে একটা পিস্তল থাকায় সে পিস্তল দিয়ে শিকদারের পায়ে গুলি করি। শিকদার ভাবিকে ছেড়ে দিয়ে কাঁপতে থাকে। সঙ্গে সঙ্গে আবার লোক গিয়ে শিকদারকে ধরে ফেলে। শিকদার, তুই আমার প্রাণ প্রিয় বড় ভাইকে মেরে অনেক বড় অপরাধ করেছিস, তাই তোকে আজ আমি শেষ করে দিলাম। এই বলে 6টা গুলি করে দিলাম শিকদারের মাথায়। তারপর লাশটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিলাম। ভাবি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ভাই, তোর কোনো ক্ষতি হয়নি তো? না ভাবি, আবার কিছুই হয়নি ভাবি। ভাবি আজকে কিন্তু ভাইয়ের খুনের প্রতিশোধ নিয়েই নিলাম। তখন ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ভাবিকে সান্ত্বনা দিয়ে ভাবিকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে। হঠাৎ খেয়াল করলাম আমার ডান হাতটা কেটে গেছে, তাই একটু বেঁধে ফেললাম জায়গাটা। তারপর এই এত সময় লাগে আসতে? সেই বিকেল থেকে তোমার জন্য চিন্তা করতে করতে বসে আছি। সরি আরোহী, ভাবি অনেক বিপদে পড়েছিল। কি হয়েছে ভাবির? ভাবি ঠিক আছে তো? হ্যাঁ, ভাবি এখন সম্পূর্ণ সুস্থ আছে। আরোহী, আজকে ভাইয়ের খুনিদের শাস্তি দিলাম। মনটা অনেক
এই তোমার হাতে কি হয়েছে আমাকে একটু দেখাও তো। না কিছু না, একটু কেটে গেছে, সামান্য একটুই। কি অনেকটা জায়গায় কেটে গিয়েছে আর বলছো সামান্য একটু? আরে সামান্যই তো। এই তোমার হাতটা দাও, একটু ব্যান্ডেজ করে দিব। থাক লাগ। কুত্তা দে তাড়াতাড়ি। আরোহী জোর করে হাতটা এগিয়ে নিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে যায় আরোটা 15টা দিন। আম্মুকে নিয়ে বাংলাদেশে চলে আসি, নিয়মিত অফিস করতে লাগলাম। অফিসে কয়েকটা মেয়ের সাথে অনেক দুষ্টুমি হাসাহাসি করে কথা বলে সময় পার করে দিই। একদিন অফিস শেষ করে আরোহীকে নিয়ে ঘুরতে বেরোলাম। হঠাৎ চোখ পড়ে একটা মেয়ের দিকে। মেয়েটা আমাকে দেখে সোজা আমার কাছে দৌড়ে চলে আসে। মেয়েটা সামনে আসতে দেখি। মিজু তুমি এখানে? কেমন আছো নীলা? আর এই ছেলেটাকে? ও মিজু, এ হলো রাব্বি, আমার হাজবেন্ড। আরোহী, তোরা দুজন তো খুব সুখী আছিস। মিজু, তোকে একটা কথা বলার জন্য অনেকদিন ধরে খুঁজছি। কি? মিজু, তোর সাথে কলেজ লাইফে অনেক অন্যায় অত্যাচার করেছি, অহংকারের বশে করেছি। সেদিন অ্যাক্সিডেন্টের পর শুনে তুই আমাকে বাঁচিয়েছিস। তোর কাছে আমার ক্ষমা চাওয়ার আছে মিজু। ইটস ওকে, তোকে তো সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম। আরোহী প্লিজ, তুই আমাকে ক্ষমা করে দে। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। দেখ নীল, আমার স্বামী যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে আমিও করে দিলাম। তারপর তাদের সাথে বসে গল্প করতে লাগলাম। অনেকক্ষণ গল্প করা হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লাম। তখনই আকাশ কালো করে জোরে বৃষ্টি পড়তে লাগলো। তখনই একটা জোর করে বাস ফুটতে আরোহী আমাকে ভয়ে পেয়ে জড়িয়ে ধরলো। ও মা গো! ওই কাঁদো কেন? ভয় লাগে খুব। আরে আমি আছি তো নাকি? মিজু প্লিজ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, অনেক ভয় লাগতেছে। আচ্ছা বাবা, আচ্ছা ধরতেছি। তখন আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এবার আমাকে আরো ভালোবাসো। আমি তো আদর করতে পারি না। দেখো, আমাকে তুমি এবার সারা জীবন ভালোবাসবে, না হলে তোমার সাথে কথা নেই। উফ, বলছি তো আমি আদর করতে পারি না। তা কেন পারবে? অফিসে মেয়েদের সাথে তো ভালোই হেসে হেসে কথা বলতে পারো। যা শালা, আরোহী কিভাবে যে অফিসের বিষয়গুলো জানতে পারে আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি তো কনফিউজড। কই না মিজু, তোকে আমি মেরে ফেলবো। উফ, অফিসে মেয়েদের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে, আর আমাকে দেখলেই ছেড়ে দেয় আর ওই মেয়েগুলোর কাছে চলে যায়। এবার আরোহী আমার কাছ থেকে সরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। এ বউ, রাগ করো না প্লিজ। রাগ করবো না তো কি? আমার বোন আমার সাথে কথা না বলে অফিসের কলিগদের সাথে কথা বলছে। প্লিজ লক্ষ্মী বউ, রাগ করো না প্লিজ, মাফ করে দাও। আচ্ছা বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দে। সরি সরি সরি। যাও, তোমার সরি তোমার কাছে রাখো, আমার লাগবে না। সরি বলছি তো, এবার আবার মুখটা ধরে। কাল থেকে যদি কোনো মেয়ের দিকে তাকাও শোন, তাহলে তোকে আমি দেখে নিব, আর তখন তুই দেখবি আরোহী কি কি করতে পারে। কি বুঝলে? বুঝলাম রাতে আমার সাথে আরো দুষ্টুমি করবে। হ্যাঁ রে কুত্তা, তোকে তো আজ মেরে বালিশ চাপা দেব। ও মা গো, কই তুমি? তোমার পোলার সে। এই চুপ হারামি বজ্জাত কুত্তা। এই শোন না। হ্যাঁ বলো না। আমাকে একটু ভালোবাসবে? না, আমি পারবো না। কেন গো, তুমি পারবে না? উফ, আমার লজ্জা করে। এই রে কুত্তা, তোর লজ্জা আমি বের করছি। এটা বলে আরোহী আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর আমাকে জড়িয়ে থাকে। এই, আমার একটা বাবু লাগবে। কি? না না না, আমি পারবো না, এটা আমার দ্বারা। না, আমার লাগবেই। তোমার এখনই লাগবে? যা কুত্তা। তারপর আর কি, মিশনে নেমে পড়লাম। পুরো 1 বছর পর, পুরো 1টি বছর পর আমাদের একটা কন্যা সন্তান হলো। আমাদের সংসার সুখে চলছে। এদিকে আমার প্রমোশন হয়ে যায়। এখন অনেকগুলো টাকা আমার। 6টা বড় বড় বাড়ি করেছি, 18টা মেল ফ্যাক্টরি, 53টারও বেশি গাড়ি আছে আমার। বলতে গেলে এই বাংলাদেশের সেরা 5 জন ধনী লোকদের মধ্যে আমি একজন। আপনারা আবার হিংসা করিয়েন না। আব্বু, তোমাকে আমু ডেকেছে।
যাই, আরোহী ডাকতেছে, না গেলে আবার পাগলিটা রাগ করবে। আর একটু আগে যে আমাকে আব্বু বলে ডাকলো সে আমার একমাত্র মেয়ে অহনা। তাই আরোহীর কাছে এসে আরোহীকে জড়িয়ে ধরে আরাধন করতে লাগলাম। এই মিয়া, আপনারা দেখেন না তো, এখন মোবাইলটা রেখে একটু ঘুমিয়ে পড়ুন, এত কিছু দেখতে হয় না। হ্যাপি রিডিং সমাপ্ত। গল্পটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটা পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আসতেছি। সুপ্রিয় বন্ধুরা, হ্যালো লিসেনার্স, আপনাদের জন্য আগামীতে নতুন একটা টুইস্ট আসতে চলেছে। আপনাদের সকলের পর্দানশীল কাজের মেয়ে যখন বউ সিজন 1 আপনারা দেখেছেন, আপনারা সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করছেন। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমাদেরকে, তাই আমরা পর্দানশীল মেয়ে যখন বউ সিজন 2 নিয়ে আসছি। অতি শীঘ্রই গল্পটি আপনাদের মাঝে পাবলিশড হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতদিন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সকলের প্রিয় নাহিদ আহমেদ নীল। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।